আমরা ব্রেকের পর আবারও ফিরে এলাম। আমি ডক্টর কল্যাণের একটা কথা উনি বলছিলেন, সেটা থেকে আবার ঢুকছি। উনি আরও সলিড পিকচার নিয়ে আসলেন। আপনি যে পিকচার এনেছেন, উনি ডাক্তারদের, নিজে ডাক্তার হয়ে, আমার মনে হয় ডাক্তারদের বোধহয় একটা ওতও আছে, মানে ওনার কথাটা যেটা আসছে যে কেউ মানছে না, এবং ওত না মানলে তো ডাক্তারি করার দরকার নেই, দেয়ার আর আদার প্রফেশনস। আপনার কাছে যেটা আমি বলতে চাচ্ছি, আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে এত ওষুধও লাগে না, যাপিত জীবনটাকে যদি আমরা ঠিকমতো চলতে পারি এবং সেই ক্যাম্পেইনটা যদি প্রপারলি করতে পারি, যে এভাবে চললে আমি অনেক অসুখ থেকে আমি বেঁচে আসতে পারি, আমার খরচ কমবে, যেটা উনি বারবার এমফেসাইজ করছেন, সেটাকে একটু বলবেন মানুষকে। আপনি খুব ভালো করবেন। আমি যেটা বলছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রিভেন্টিভ মেডিসিনে যাচ্ছি, আর আমাদের প্রিভেন্টিভ মেডিসিন কোথায়? আমরা কি এই খাওয়া দাওয়ায় ভেজাল বন্ধ করতে পেরেছি? পারিনি। আমরা ভেজিটেবল যেগুলো বিক্রি করছে, তাতে যে সব সার ফার দেওয়া হচ্ছে, কতটা আপনার স্বাস্থ্যের পক্ষে হানিকর সেটা মানা হয়? জানি না। তাহলে আজকে প্রিভেনশনটাকে যদি আমরা ভালো করে, যদি আমরা প্রিভেনশনটার দিকে নজর দিই, তাহলে তো আর আপনার এগুলো তো হয় না। এখন সব বলছেন যেগুলো খুব মানে প্রমাণিত সত্য, কিছুটা করেছি আমরা। টোব্যাকো থেকে ক্যান্সারের জন্য একটা ক্যাম্পেইন চলছে, তাও খুব একটা বেশি নয়। আমার তো মনে হয় ইউ শুড স্টপ ইট ইমিডিয়েটলি। যেরকম অ্যালকোহল কেন বিক্রি করতে হবে? আচ্ছা, প্রহিবিশন হলে নাকি হবে না। যাই হোক, এগুলো নিয়ে সচেতনতা বাড়াতে হবে। এখনও পাউচে করে টোবাকো বিক্রি হচ্ছে। ওরাল ক্যান্সার ইজ র্যাম্পেন্ট ইন মহারাষ্ট্র এটসেট্রা এবং উড়িষ্যাতে। তাই জন্য আমি যেটার দিকে নজর দেব, কোনটার দিকে নজর দেবো? আমি নজর দেব প্রিভেনশনের দিকে। এটা হলো একটা পার্ট। প্রিভেনশন মানে ভালো জল, সুস্থ খাবার, এবং যে খাদ্যদ্রব্যগুলো আপনার অসুখ তৈরি করছে বা বিশুদ্ধ তৈরি করছে বা আপনার শরীরে ব্যাধি নিয়ে আসছে, সেগুলোকে কঠোর হস্তে দমন করব। এটা হলো একটা। দ্বিতীয়টা, আমি একটা কথা ওনার প্রফেসর নুরুল ইসলামের রেস্ট টেনে বলি। যেরকম উনি বলছিলেন ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো আসছে কেন? ম্যালেরিয়া বা ডেঙ্গু সবকটাই মশার থেকে আসে। মশা হচ্ছে কোথায়? স্ট্যাগনেন্ট ওয়াটার, ফ্রেশ ওয়াটার ইত্যাদি। তা যদি হয়, সেটা কার কর্তব্য? আমাদের মিউনিসিপ্যালিটির কার কর্তব্য? সেগুলো দেখা। এবং আমাদেরও কর্তব্য আছে যাতে কোনো জায়গায় স্ট্যাগনেন্ট ওয়াটার না থাকে। তো এই জিনিসগুলো যখন স্যানিটেশন ইত্যাদিগুলো হচ্ছে, তার জন্যে তো লোক আছে, তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, তাদেরও কর্তব্য। যেই গোটা চারেক লোক ডেঙ্গুতে মরে, তখন তারা জেগে ওঠে, তার আগে তারা ঘুমিয়ে আছে। আজকে এই জিনিসগুলো আমি যেটাই জোর দিতে এসেছি, আজকে যদি আমার জন্ম নয়, কিন্তু আমার দেশ ছিল ফরিদপুরে। আমি যে নাই মাঝে মাঝেই ও দেশে একবার গেছি, আমরা লেকচার দিতে গেছি স্পোর্টস মেডিসিনের জন্য। আমরা ওখানকে আমি আবাহনী ক্লাবে অনেক পেশেন্ট চিকিৎসা করতাম, সেখানে গেছি। মোহাম্মদ স্পোর্টিংয়ে বাদল বলে একটি ছেলে ছিল, সেখানে যে করেছি। আমি প্লেয়ারদেরকেও বলেছি প্রিভেনশন ইজ বেটার দেন ইনজুরি। যদি ঠিকমতো নিয়মিত কন্ডিশন করো, কন্ডিশনিং মানে হচ্ছে এক্সারসাইজ করা, মাসল তৈরি করা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, ঠিকমতো ঘুমোনো, পার্টি করতে না যাওয়া রাত্রে, বা স্মোকিং না করো, যদি তুমি করো, তাহলে শরীরটা যদি তৈরি করো, হাড্ডাহাড্ডির খেলা হচ্ছে ফুটবল, তাহলে ইনজুরি কম হবে। আমি সেই রেস্টেনেই বলছি, আজকে যদি প্রিভেনশনের দিকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছি, নিশ্চয়ই করছি, তাহলে এত বড় বড় হাসপাতাল হচ্ছে কেন? এক একটা হাসপাতাল 1500 কোটি 1600 কোটি টাকার ওদের বাজেট। তাহলে প্রিভেনশন যদি না করি, আজকে প্রিভেনশন না করলে আপনার কি করে আপনি আপনার সাধারণ স্বাস্থ্যের মান কি করে উপরে তুলতে পারবেন না। আজকে সেইটার জন্য আমি বলছি প্রিভেনশনটা আমাদের আরও কঠোরভাবে করতে হবে। আমি যেটা বলতে চাইছি, মেডিসিন শুড বি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ভিত্তিক। আমি একটু এগোই, বলি এই যে বড় বড় হাসপাতাল আপনি খুব ভালোভাবে বললেন, এই যে করছে, তারা তো ব্যবসা করতে নেমেছে।
আমি আজকে অপারেশন করলাম যে একটা বিরাট বড় 6 তলা ধরুন হাসপাতাল, আমি কি ছেলে পড়াচ্ছি? পড়াচ্ছি না। আপনি যদি ছেলে না পড়ান তাহলে আপনাকে এই যে বললেন সারাক্ষণ রুগী দেখছে, পড়ার সময় পায় কখন? আজকে যদি আপনি প্রফেসর হন আপনাকে পড়তেই হবে, কারণ যখন আপনি পেশেন্ট দেখছেন তখন অন্তত 14 জোড়া চোখ আপনাকে দেখছে, তাই কি না? বলুন, পেছনে যারা আছে দাঁড়িয়ে তারা তো দেখছে আপনার যে আপনি কীরমভাবে হ্যান্ডেল করছেন রুগী, কীরমভাবে দেখছেন, আপনি ডায়াগনোসিস এক করেছেন, অপারেশনের সময় অন্য কিছু বেরোচ্ছে কি না। এই যে আমাকে যদি আপনি বলেন, এবং আপনার অনুমতি নিয়েই আমি বলছি, যদি আমাকে বলেন মেডিকেল কলেজ ভিত্তিক হওয়া উচিত এই চিকিৎসা, প্রাইভেট নার্সিংহোম থাকবে, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটি মেডিকেল কলেজকে ভালো করে ইকুইপ করা, যাতে একটা দৈন্যতম লোক যারা একেবারে নিম্নতর তারা এসে ভর্তি হতে পারে। অ্যান্ড আমি দুটো জিনিস বলছি, এক, মেডিকেল কলেজগুলোকে ভালো করে তৈরি করুন এবং কঠোর হস্তে দমন করুন যারা হাসপাতালে ফাঁকি দেয়, আমি অস্বীকার করছি না, সে যে স্তরেই হোক, এক। আর দুই, আপনার কথার সাথে আমি গলা মিলিয়েই বলছি, অহেতুক ওষুধের ব্যবসা বন্ধ করুন, এটা আপনাকে করতেই হবে। আর কত রকমের যে ফ্যাশনেবল ওষুধ বেরিয়ে গেছে, আমি ড্রাগ পলিসি করেছি, ড্রাগ অনেক কিছু ডিল করেছি আমরা। ইন্ডিয়া টুডে লিখে দিয়েছিল, বাংলাদেশ দেখিয়ে দিল, মানে ইন্ডিয়া যেটা করতে পারেনি বাংলাদেশ সেটা করেছে। প্রেসিডেন্ট সাহেব আমরা যে ড্রাগ পলিসি ছিল হোল ওয়ার্ল্ড সেটা ফিক্স করেছে। আমি আপনাকে একটা বই পাঠিয়ে দেবো, আমার একটা প্রেসক্রিপশন বলে একটা বই আছে, সেখানে আমি সব ওষুধ লাগে না, কত ওষুধ একসাথে দেবেন, এইভাবে চলতেছে। সে যাই হোক, এই যে উন্নতি হয়েছে দেশের, এটার দিকে আসতে আপনি যেহেতু বিকল্প চিকিৎসার কথা বলছিলেন, হার্বাল মেডিসিন সম্বন্ধে বলছিলেন, আমাদের দেশে, পৃথিবীর সব দেশেই মডার্ন মেডিসিন কথা ইউজ করা হয় না, আধুনিক চিকিৎসা বলা হয়, আর ওটাকে বিকল্প চিকিৎসা বলা হয়, এটা স্বীকৃত। তার আগে একটু বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা প্রমাণিত হয়েছে, 250 ওষুধ যদি থাকে, 250 ওষুধ যে কোনো দেশের সব চিকিৎসা হয়। ড্রাগ পলিসি করার পর আমরা যখন 250 ওষুধ ব্যান করে দিলাম, কয়েকজন বলে যে কিন্তু লোক না খেয়ে মরবে, আমি একজন লোক যদি ওষুধের কারণে ওষুধের অভাবের কারণে আমাকে ফাঁসি দিয়ে আমি সেটা গ্রহণ করবো। আমাদের চিফ সেক্রেটারি ছিল খুব ইনফ্লুয়েন্সিয়াল, শফিউল আজম সাহেব, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল চিফ সার্জন। ক্যাবিনেট মিটিংয়ে বলছে, আমাকে ডেকে নিয়ে গেছে, বলছে দি কোম্পানি উইল সু ইউ, আই শ্যাল কংগ্রেচুলেট দেম। বলছে হোয়াই? বিকজ দে শ্যাল লুজ, আই শ্যাল উইন। আমি যেটা বলছি, আমি তো জিতবই, ওরা হেরে যাবে, সেই দিন আমি তাদেরকে কংগ্রেচুলেশন দেবে। তখন আর কিছু বলে, আর বলে যে ঈশ্বর সাহেব বলছে, আমার মন্ত্রীরা বলে আমি নাকি ওষুধ যদি লিমিট করি যে এইড বন্ধ করবে। এইড তো আমরা চাই না, এইড তো ওরা পায়ে ধরে এইড দেয় নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। কারণ আমি ড্রাগ পলিসি করলে এইড বন্ধ হবে এটা আমি বিশ্বাস করি না। উনি খুব জনশীলা বলে আমরা করতে পেরেছি, অনেক বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি মনে করি এটা প্রাসঙ্গিক করে রাখা উচিত, আমাদের চিন্তা করা উচিত, রাজনীতিবিদদের এটা প্রচার করা উচিত। আমার দেশে যদি 250 এসেনশিয়াল ওষুধ তৈরি করে বলে, কারা করবে? যারা বিজনেস করে না, যাদের জ্ঞান গভীর আছে, যাদের সততা আছে, তারপরে যুক্তি আছে, তারা যদি মিলে একটা লিস্ট করে 250 ওষুধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসেনশিয়াল ড্রাগের অনুকূলে মানে অনুসরণ করে যদি বলে যে আমার দেশে এই 250 ওষুধ তৈরি হবে, এই 250 ওষুধ যদি আমার দেশে তৈরি হয়, তাহলে ড্রাগ কোম্পানি, ড্রাগ কী বলে ডিপার্টমেন্ট, ডাইরেক্টর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে একজন, ওরা ঘুষ খেতে পারবে না। আপনি যদি একটা ওষুধের জন্য অ্যাপ্লাই করেন পারমিশন, তো ও দেখবে যে শুধু ওটা ওই লিস্টের মধ্যে আছে কিনা। যদি সেই লিস্টের মধ্যে থাকে, সে পারমিশন দিতে বাধ্য হবে, তাহলে ঘুষ খাওয়াটা বন্ধ হলো। দ্বিতীয় কথা হলো, এই যেটা করলাম, গভর্নমেন্টের একটা এসেনশিয়াল ড্রাগ কোম্পানি একটা আছে, তো নাম খাওয়া আসতে ঘুরে বেড়ায়, মানুষের মায়না না, কাজ হয় না, কিছু হয় না ওষুধ। আমি এই যদি হয়, তাহলে আপনি দেশটাকে নানা ভাগ করে নিয়ে এক জোন, অর্থাৎ হেলথ জোন হিসাবে যদি ভাগ করেন, একটা জোনে যদি একটা এসেনশিয়াল ড্রাগ কোম্পানি করেন, সেই ড্রাগ কোম্পানিতে প্রত্যেক ডাক্তারকে শেয়ার দেন। হবে কি, ডাক্তার এসেনশিয়াল ড্রাগগুলো লিখবে, এসেনশিয়াল ডাক্তার অন্য ওষুধ থাকবে না, অন্য ওষুধ লিখতে বাধ্য হবে না। এসেনশিয়াল ড্রাগগুলো লিখবে কারণ দুই কারণে, এক নম্বর তার শেয়ার আছে, দুই নম্বর সে জানে যে ওইটাই এসেনশিয়াল ড্রাগ, এসেনশিয়াল, এটা ইউজফুল,
আমার রোগীর জন্য উপকারী করবে। প্রত্যেকটা যদি করে কোম্পানি কী লাভ হবে? প্রমোশনাল কোনো অ্যাক্টিভিটি লাগবে না, অ্যাডভার্টাইজমেন্ট লাগবে, সব টাকা বাঁচবে। এই যদি হয়, প্রতিটি জেলায় যদি একটা এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি হয় এবং শহরে যদি একটা ওই ড্রাগ ওদের দায়িত্ব থাকবে, ওই এলাকার সমস্ত ওষুধ তাদের সাপ্লাই করতেই হবে, নাহলে সেই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে। এই যদি সরকার শক্ত আছে, অতি সহজে সমস্যার সমাধান করা, সবচেয়ে বড় সমাধান ঘুষটা বন্ধ হবে। প্রয়োজনীয় ওষুধ বাজার থাকবে, ডাক্তাররা সৎ ওষুধ লিখতে বাধ্য হবে, কারণ অসৎ ওষুধ তো থাকবে না বাজারে। আমি শেষ কথা বলবো, 50-এর দিকে যখন দেশ স্বাধীন হচ্ছিল 47-এ, তখন এটা খুব যুগান্তকারী স্লোগান ছিল, লাখো ইনসান ভুকা হ্যায় ইয়ে আজাদি ছুটা হ্যায়। আজকে 2010-এ এসে আমি সার্কভুক্ত সমস্ত সরকারকে বলবো, যত পম্প অ্যান্ড গ্লিটার নিয়ে চলছেন এগুলো কিছুই থাকবে না, স্লোগান ওটাই উঠবে, লাখো ইনসান বেদি মে হ্যায় ইয়ে আজাদি ছুটা হ্যায়। লক্ষ লক্ষ ইনসান অসুস্থ থাকলে আপনার উন্নতির কোনো রেখাকেই মানুষ গ্রহণ করবে না। আপনাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেক কষ্ট করে এই বয়সে এই অনুষ্ঠানে আসার জন্য ডাক্তার ইসলাম আপনাকে ধন্যবাদ, এবং চমৎকার আলোচনা করেছেন কল্যাণ মুখার্জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।